আজকে খুঁজতে খুঁজতে হঠাৎ এইটা খুঁজে পেলাম। सोचता हूँ চীনা পোর্ট্রেট। তো এই গ্যাজেটটা আমার কাছেও নেই। আমি দিতেই এলাম, মনে করাতে এলাম যে জার্নিটা কোথা থেকে কোথায়, মানে কোন গানের সঙ্গে এটাকে ইকুয়েট করা যায়, জিন্দেগি কা সফর। না, আমার একটা গান খুব ছোট থেকে খুব ভালো লাগতো। এটা আমার মনে আছে, পুরী বেড়াতে গেছিলাম, তো সেখান থেকে বোধহয় চিল্কা লেকে ঘুরতে যায় না গাব্বাসে, তো ওখানে গানটা হচ্ছিল। তখন আমার হয়তো 7-8 বছর বয়স হবে। তো এই গানটা খুব ভালো। লিরিক্সটা, लिए सपने निगाहों में चला हूँ तेरी राहों में, लिए सपने निगाहों में चला हूँ तेरी राहों में, जिंदगी आ रहा हूँ मैं, जिंदगी आ रहा हूँ मैं। तो एक्चुअल लाइफ कोनटा यू रियली डोंट नो। So every new moment, new thing is a new life. So it's like life I'm coming to you. এই গানটার মানেটা এরকমই ভাবে আমি দেখতাম। দেখো ফেভারিট গান আমার, তো ইটস লাইক দ্যাট। বাট কারেন্টলি ইট ইজ টালিগঞ্জ আ রাহা হুঁ मैं। না, ওইভাবে বলতে চাই না, বাট ভেরি অনেস্টলি স্পিকিং খুব ভালো লাগছে এই কারণে যে যা আমি হোয়াটসঅ্যাপে দেখছি বা ফোন কল পেয়েছি, তাতে সবাই এটাকে একটা শক্ত ঘাঁটি বলে মনে করছেন। দিদির খুব ট্রাস্টেড লেফটেন্যান্ট অরূপ বিশ্বাস, তাঁর খুব ট্রাস্টেড লেফটেন্যান্ট ওনার ভাই, দিদির যেমন ভাইপো তেমনি আমাদের অরূপদার স্বরূপ। তো ওটা একটা তথাকথিতভাবে মানে তৃণমূলের হোম গ্রাউন্ড হিসেবে ধরা হয়। তো আমার জন্য একটা অ্যাওয়ে গ্রাউন্ড, কাজেই সেঞ্চুরি আমি করবই। সো ইট ইজ গোইং টু বি আ বেটার এক্সপিরিয়েন্স। তো সেইটার জন্য আমি উজ্জীবিত হয়ে আছি। অরূপ বিশ্বাস শুধু একজন ক্যান্ডিডেট নন, অরূপ বিশ্বাস একটা দুর্গাপুজো করেন সুরুচি সংঘ, সেটাও একটা কলকাতায় একটা ইভেন্ট, প্লাস তিনি একজন খুব প্রভাবশালী মন্ত্রী, প্লাস তিনি এবং তার ভাই টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিটা কন্ট্রোল করেন। সেটাই তো ভাঙতে চাই। কেন কন্ট্রোল করবেন অরূপ বিশ্বাস ফিল্ম ইন্ডাস্ট্রি কন্ট্রোল করবেন কেন? ইটস মাই ওয়ে অর দি হাইওয়ে। সারা পৃথিবীতে আর্টিস্ট নিঃশ্বাস নিতে চায়, সে খোলা হাওয়ায় যদি নিঃশ্বাসই না নিতে পারে, তার ক্রিয়েশন হবে কী করে? আমার মনে হয় যে এই যে ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতিকরণ, এই যে কমপ্লিট পলিটিসাইজেশন অফ দি অ্যাডমিনিস্ট্রেশন, দি কী বলবো, লেজিটিমাইজেশন অফ কারাপশন ইন পলিটিক্স, এই যে ব্যাপারটা, এইটাই তো ভাঙতে হবে। যে যার নিজের মতো কাজ করবে, এভরিওয়ান শুড গেট দ্যাট ডিউ। টলিউড টালিগঞ্জের একটা ছোট অংশ, হ্যাঁ, তো কিন্তু সেই অংশটা বাকি পুরো পৃথিবীর যত বাঙালি আছে তাদেরকে এত বছর ধরে এত কিছু দিয়ে এসছে। তখন তো রাজনীতি এইভাবে কখনো ডিকটেট করেনি ফিল্মে কাস্টিং বা ফিল্মের। বম্বেতেও তো এত বছর ছিলাম, অনেক কঠিন দল শাসন করেছে, ওই কোথাও কখনো তো দেখিনি যে হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং একটা কোনো পলিটিক্যাল পার্টি ডিসাইড করছে। আর আপনার যেমন তৃণমূল কংগ্রেসের নাম হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, কিন্তু বাংলার বাইরে কোনো অস্তিত্ব নেই। যেখানে ক্যান্ডিডেট দিয়েছেন সেখানেই জামানত বাজেয়াপ্ত হয়েছে। আপনার পুজোর নাম সুরুচি সংঘ হতে পারে, কিন্তু আপনি যেটা করছেন সেটা পুরোটাই যদি কুরুচি সংঘের কার্যকলাপ মনে হয়, তাহলে জেতাটা অনেক জেনুইন হয়। বিকজ মানুষ টালিগঞ্জের, আমি সকাল থেকেই যখন থেকে অ্যানাউন্স হয়েছে তখন থেকে অবভিয়াসলি আমি আমার নিজস্ব রিসার্চ করছি, ফোন আসছে অনেক রকম বন্ধুদের জিজ্ঞেস করছি, কত মানুষের ভিটে বাড়ি চলে গেছে, সেখানে বড় বড় প্রোমোটারি বিল্ডিং হয়েছে, হয়েছে। তো হ্যাঁ, অনেকে বলবেন উনি রাস্তা করেছেন, ওখানে লাইট করেছেন। তো 10 বছর ক্ষমতায় থাকলে, মুখ্যমন্ত্রী রাইট হ্যান্ড হলে আপনি কিছু কাজ তো নিশ্চয়ই করবেন। কিন্তু সেই 100 টাকার আপনি প্রমিস করলেন, তার মধ্যে হয়তো 60 করা যায় কি 70 করা যায়, খুব ভালো গভর্নমেন্ট হলে 80 করে। তো সেখানে আপনি 20 টাকার কাজ করলেন, আর অথচ মানুষ দেখলো যে আরও 60 টাকাটা আছে, কিন্তু সেটা নিজেদের মধ্যে ভাগ করে নিলেন। তো এটা হবে কেন? এক্স্যাক্টলি এটাই তো আমি বলছি যে স্বরূপ বাবু টলিউডকে শাসন করবেন কেন? যখন তখন যাকে খুশি শুটিংয়ের মধ্যে থেকে তুলে নিয়ে চলে যাবেন যে ক্যাম্পেন করতে হবে। এই দম বন্ধ করে যে পরিবেশটা নর্মাল, লেট দেম ফাংশন অন দেয়ার ওন, এইটাই তো হওয়া উচিত।
এটাই তো যে স্টুডিওতে কে বুকিং পাবে, কোন হলে সিনেমা রিলিজ হবে, সেটাও ফিল্ম ফিল্ম ফেস্টিভ্যাল হবে। উত্তম কুমার, সুচিত্রা সেন, সত্যজিৎ রায় থাকা সত্ত্বেও সেখানে খালি মমতা ব্যানার্জির ছবি লাগবে। দিস ইজ নট দ্য পলিটিক্যাল ডিসকোর্স, দিস ইজ নট হোয়াট এন্টারটেনমেন্ট শুড বি। আর যদি টালিগঞ্জের প্রার্থী হওয়ার সাথে সাথে টলিউডে, যেটা আমার অন্য দিক থেকে আমার হোম গ্রাউন্ড, মানে দ্যাট ইজ হোয়াট আই অ্যাম, কাজে আমার কলিগসদের জন্য যদি এই জিনিসটা আমি করতে পারি তো ইট উইল বি আ গ্রেট থিং। আর কদিন আগে আপনি জানেন প্রকাশ জাভড়েকর জিও এসেছিলেন, সো উই হ্যাভ টকড অ্যাবাউট ইট। সো দের ইজ আ থট প্রসেস অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট শুড হ্যাপেন। কিন্তু এটা তো বিজেপি পদ দেখিয়েছে। আজকে যেহেতু বিজেপির এগেন্স্টে অনুরাগ কাশ্যপ কথা বলেছেন, কি তাপসি পান্নু কথা বলেছে, সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্স রেড হয়ে গেছে। এখানে অ্যাটলিস্ট সেটা কিন্তু হয়নি। দেখুন, বিরোধীরা বা যদি কেউ এটাকে সেইভাবে ইকুয়েট করতে চায় তাহলে নিশ্চয়ই বিরোধী হিসেবে আপনি অনেক কিছু ইকুয়েট করতে পারেন, কিন্তু তার সাথে সাথে এটা দেখতে হবে যে প্রত্যেকটি সেন্ট্রাল এজেন্সিকে কলুষিত করা বা তাদেরকে পলিটিসাইজড হয়ে গেছে বলা, সেটাও কিন্তু সংবিধানের পরিপন্থী। আপনি ফেডারেল স্ট্রাকচারটাকে কন্টিনিউয়াসলি অপমান করতে পারেন না, কারণ কনস্টিটিউশন এইটা পাওয়ার দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টকে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে পাওয়ারটা সেটা কিন্তু দ্যাট লাইট ইজ মানে কী বলবো, ইজ রিফ্লেক্টেড লাইট। আসল সূর্য ডেমোক্রেসিতে হচ্ছে মানুষ, তাদের থেকে যে আলোটা পাওয়া যায় তাতেই চাঁদ উজ্জ্বল হয়। তো সেই জন্যে সেখানে যখন চাঁদের আলো চারদিকে ছড়িয়ে পড়বে তখন আপনি বলবেন যে এখানে অন্ধকার, এখানে তো এটা ঠিক না। এবং যদি সেন্ট্রাল এজেন্সিগুলো একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে সেন্ট্রাল এজেন্সি রেড করলেই হবে না। আপনার বাড়িতে রেড হলো, কিছু খুঁজেই পেলো না, হ্যাঁ, সেন্ট্রাল এজেন্সি বেছে বেছে ঠিক দুজনকেই পেলো না, খুঁজেই পেলো না, কিছু খুঁজেই পেলো না, বেছে দুজনকে পেলো না। 350 কোটি টাকা ট্যাক্স ইভেশনের কথা আমরা টিভিতে দেখেছি, তাই তো? এবারে সেন্ট্রাল এজেন্সি যার বিরুদ্ধেই করুক না কেন, সে তো অমিতাভ বচ্চনের চশমা নিয়ে ইনকাম ট্যাক্সের নোটিশ হয়েছিল সময় কংগ্রেস জমানাতে। তো এখন এটাকে সবাই যদি ভিন্ডিকটিভ পলিটিক্স হিসেবে দেখে তাহলে আপনার সপক্ষে যুক্তি দেওয়ার কিছু নেই। কিন্তু এটাও মানতে হবে যে সেন্ট্রাল এজেন্সি যাই করুক না কেন তাদের সেটা কোর্ট অফ লতে, মানে যে দেশে ফাংশনাল জুডিশিয়ারি আছে সেখানে গিয়ে কিন্তু সেটা প্রমাণ করতে হয়। সেটা না করলে কিন্তু সেন্ট্রাল এজেন্সিও কিন্তু সবার সামনে তাকে হেয় হতে হয়, ছোটো হতে হয়। তো এখানেও তো কত লোকের সম্বন্ধে কে কোথায় কী চুরি করছে কী না সব তো জানা হচ্ছে, কিন্তু তারা সবাই গ্রেপ্তার হচ্ছে না কেন? সবাইকে, বিকজ হাতে যথেষ্ট পরিমাণ প্রমাণ না থাকলে কিন্তু কখনো সেন্ট্রাল এজেন্সির অফিসাররা বোকার মতো মুভ করে না, এটা আমি আপনার বলতে। আচ্ছা, একটা জিনিস যে আমরা সাধারণভাবে জানি যে বিজেপিও বলেছে ওয়ান ম্যান ওয়ান পোস্ট না। বাবুল সুপ্রিয় যে সেন্ট্রাল মিনিস্টার, পাওয়ারফুল মিনিস্টার, এমপি, তিনি এখানে এলেন, ধরে নেওয়া যাক তিনি জিতলেনও, তারপরে এবং তার দল হয়তো হেরে গেল, তিনি জিতলেন, এবার তখন তো তাকে আবার ছেড়ে দিয়ে আবার বাই ইলেকশন করতে হবে। তো এতগুলো সাংসদকে যে বিজেপি দাঁড় করাচ্ছে এটা কারণটা কি? আমার খুব সিম্পলি দেখলে আমার মনে হয় যে আমাদের মানে বিজেপিতে একটা খুব স্ট্রাকচার্ড অর্গানাইজেশনটা, খুব স্ট্রাকচার্ড, এবং সেক্ষেত্রে যখনই কোনো রাজ্য সম্বন্ধে ডিসকাশন হয়, সেখানে ভোট হয় বা কিছু হয়, আপনি কিন্তু দেখবেন আমাদের একটা সেন্ট্রাল পার্লামেন্টারি বোর্ড আছে। ইনফ্যাক্ট আপনি বলার কোনো মানে হয় না, তুমি জানো যে একটা সেন্ট্রাল পার্লামেন্টারি বোর্ড আছে এবং সেখানে প্রধানমন্ত্রী নিজে বসেন এবং খুব গুরুত্ব সহকারে প্রত্যেকটা পয়েন্টকে আলোচনা করান। এখানে এরকম নয় যে দিদি বসলেন আর ওর ওপর রাগ আছে বলে টিকিটটা কেটে গেল, আর একে খুব ভালোবাসি বলে ও পেলো, তার ছেলেও টিকিট পেলো, এরকম বিজেপিতে হয় না। তো সেই জন্যে আমার যেটা ধারণা যে সময়ে যে উপযুক্ত ডিসিশনটা সবার, একজন তো নয়, সবার ঠিক বলে মনে হয় সেটাই করা হয়। আর এটা ক্ষতি কী আছে? আমি তো দলের একজন সৈনিক এবং পশ্চিমবঙ্গ আমাদের একটা বিরাট বড় লক্ষ্য। আমরা পশ্চিমবঙ্গকে সে হৃত গৌরব সেটা পুনরুদ্ধার করাতে চাই, এবং সেই লক্ষ্যে যদি যারা ট্রায়াল অ্যান্ড টেস্টেড, এর আগে যারা ভোট জিতেছে, আমাদের তো পশ্চিমবঙ্গে বিধানসভা জেতার তো কোনো হিস্ট্রি নেই। সেক্ষেত্রে যারা লোকসভা জিতেছে তাদের মধ্যে যদি কারোকে ফুট সোলজার হিসেবে লড়ানো হয় তাতে ক্ষতি কী আছে? কিন্তু কি হবে? আমার ক্যান্ডিডেটটা তো পোস্ট নয়, এটা তো একটা অ্যাসপিরেশন। সেটা যখন হবে, সামনে গঙ্গা, when the river comes, সেকেন্ড হুগলি ব্রিজ হয়েছে, আরেকটা দরকার হলে থার্ড হুগলি ব্রিজ হবে। আই থিঙ্ক দেন অ্যাবাউট ইট দেন। এই 2 মে রাত্রিরে হয়তো জানা গেল ইলেকশন রেজাল্টস বেরোলো, এবং এখন অবধি যা পোলস দেখা গেছে তাতে দেখাচ্ছে তৃণমূল এগিয়ে আছে। ধরো এক রেজাল্ট বিরুদ্ধে গেল, তখন গঙ্গার ধারে বসে তুমি কি ভাববে?
তখন যেটা ভাবা দরকার সেটাই ভাববো, কিন্তু সেটা কি ভাববো সেটা নিয়ে এখন থেকে ভেবে, বিশেষ করে এখন থেকে যদি ভাবি তাহলে আমি পজিটিভই ভাববো, নেগেটিভ ভাবার কোনো জায়গাই নেই, অ্যাবসলিউটলি কোনো জায়গা নেই। এবং কে কী বলছে, কে কী লিখছে, প্রথমত আমি সব করাতে রিয়্যাক্টও করি না, আর আই রিয়েলি ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। ইটস বেসিক্যালি অ্যাবাউট দ্য জব ইন হ্যান্ড। আসানসোলে আমি দুবারের সাংসদ, আমি 7-0 করতে চাই ওখানে। তার জন্য আমার যা যা হোমওয়ার্ক করার, যা করার একদম নিপুণভাবে করে সব কিছু করে জমা যা করার সব করেছি। এবারে তারপরে এটা একটা অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি এসেছে, এবারে আমাকে 8-0 করতে হবে, এটা আমার গোল। কতটা অ্যাচিভ করতে পারবো সেটা তো মানুষ ডিসাইড করবে, কিন্তু গোলটা সামনে রেখে ওই তো বললাম, ইফ ইউ থিঙ্ক ইটস আ বিগার রেসপন্সিবিলিটি, I would say it's a bigger motivation. If you think it's a bigger challenge, তাহলে it's a bigger কি বলবো, bigger impetus for me or a prize for me to go for it. আমি বলছি না, it's enjoying the journey to reach the goal, not really reaching the goal. গোলটা তো আমি করবই, এটা আমি এই মুহূর্তে যেটা বসে ভাবছি, গোল আমি করবই, কিন্তু গোলটা করার সময় আমি সেম করলাম, মানে বারে লেগে ঢুকে গেল, কারোর পিঠে লেগে গোলটা ঢুকলো, নাকি আমি গোলের মুভটা এনজয় করলাম। আই এম রাইট নাও থিঙ্কিং অ্যাবাউট দ্যাট রুট, দ্যাট পাথ উইচ উইল টেক মি টু দ্যাট গোল, আর এর বাইরে আমি কিছু ভাবতে রাজি নেই। অনেক সময় আগেকার দিনে প্রার্থীরা একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়ালেও একটা শুভেচ্ছা বার্তা, একে অপরকে শুভেচ্ছা জানাতেন, স্পোর্টসে হামেশাই হয়। তো অরূপ বিশ্বাসের সঙ্গে লাস্ট কি কোনো টেক্সটিং মেসেজের কোনো সম্পর্ক আছে? অরূপ বাবুর সঙ্গে তো আমার ইয়েতে আপনার একটা তুমি বোধহয় শোটাতে গেছিলো, অনেক বন্ধুবান্ধব গেছিলো, জিয়ের একটা শো, একটা বড় টেলিভিশন আমাদের চ্যানেলের শো হয়েছিল কিশোর কুমারের ওপর ইন্ডোর স্টেডিয়ামে। সেটার পারমিশনটা আসতে একটু দেরি হচ্ছিলো বলে একটা জল্পনা ছিল যে আমি আছি বলে, যেমন অ্যাভিনিউ সম্মিলনের মাঠে আমাকে 4 দিন আগে আমি কল্যাণ চৌবে গেছিলাম, আমাদের আলোই জ্বালাতে দেওয়া হয়নি, বলে দেওয়া হয়েছিল পরিষ্কার, কেউ বলেনি, সবাই বলছে আমি বলিনি, কিন্তু যেটা বেসিক্যালি দাঁড়িয়েছিল যে বাবুল সুপ্রিয় খেলতে গেছে বলে আলো জ্বালানো হবে না। তো রাত্রিবেলা 9টার সময় আমি বলেছিলাম, যখন বুট পরে নেমেছি বাড়ি থেকে, খেলবই 9টার সময় সাউথ সিটির পাশের গ্রাউন্ডটায় আলো জ্বালিয়ে খেলা হয়, এবং অনেক লোক কোঅপারেট করেছিল, তাই আমরা খেলেছিলাম। তো এটাই তো তৃণমূলের স্লোগান, খেলা হবে, খেলবই না। যারা কোনোদিন নিয়ম মানেনি, খেলাটা যেভাবে খেলা উচিত, স্পোর্টসম্যান স্পিরিটই নেই, তাদের সঙ্গে আমি খেলবো কেন? আমি খেলবো আমার মানুষের সঙ্গে, তো এটা ছেলে খেলা নয়, কিসের খেলা হবে? খেলা হবে তো ওরা যে স্লোগানটা দিচ্ছে সেটা তো একটা কি বলবো, একটা কাইন্ড অফ ওয়ার ক্রাই। হ্যাঁ, আমি ওই খেলাটা আমি খেলবোই না। নির্বাচন তো একটা যুদ্ধই, হোক না যুদ্ধ, কিন্তু যুদ্ধ একটা নিয়ম আছে তো। হ্যাঁ, একটা তো ভিয়েনা কনভেনশন তো আছে, একটা নিয়ম তো, মানে ইনজিওর্ড সোলজারদের নিয়ে কী করা হয়, ওয়ার ক্রিমিনালসদের নিয়ে কী করা হয়, সে সম্বন্ধে একটা লিখিত চুক্তি আছে। একটা তো কথাই আছে না, there is nothing unfair in love, war and politics. Well, it depends upon how you want to look at it. আমি একজন ইনজিওর্ড সোলজারের ওপর কখনোই গুলি চালাবো না, কিন্তু অনেকে চালায়। এই যে মমতা ব্যানার্জি ইনজিয়ার্ড হলেন এবং কোনো সৌজন্য দেখানো হলো না বিজেপির তরফ থেকে, লকেট চ্যাটার্জি হয়তো দেখতে গেছিলেন, তথাগত রায় গেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কোনো রকম এখন অবধি আমরা কোনো কিছু পাইনি তাদের কাছে। পাবেন কেন? ব্যক্তিগত একটা চোট লেগেছে, কিন্তু আপনি চোটটা আপনার লাগলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারোরই চোট লাগা উচিত না, এবং চোট লাগা, এবং যতটা আমরা জানি যে গাড়ির দরজাটা বন্ধ করার সময় পোস্টে লেগে যাওয়া, আমারও নিজেরও কতবার হাত চিমটে যায়, করে যায়, এবং মুখ্যমন্ত্রী নিজে দরজা খোলেন না, তার জেড ক্যাটাগরি যে অনেকগুলো লেয়ার থাকে তারা দরজাটা খুলে দেয়, তবে মুখ্যমন্ত্রী নামেন, 1 নম্বর। 2 হচ্ছে যে মানে সেইখানে সেই স্পট থেকে সঙ্গে সঙ্গে এটাকে বিজেপির ষড়যন্ত্র বলে দেওয়া। তো আপনি যদি এরকম ধরনের পলিটিক্যাল রং লাগান, তাহলে আপনি সৌজন্য এক্সপেক্ট করছেন কেন? সৌজন্য এক্সপেক্ট করতে গেলে ইউ হ্যাভ টু ডিজার্ভ ইট। আমার মনে হয় উনি সেই মুহূর্তে ওই ধরনের পলিটিক্যাল রং লাগিয়ে উনি ওই সৌজন্যটা যে অ্যাট্রাক্ট করার যে রাইটটা, সেটাই উনি হারিয়েছিলেন। এবং দেখুন, তারপরে ইলেকশন কমিশন, চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গ সরকার খুদ মেনে নিল। দিদি নিজে কতবার বয়ান চেঞ্জ করলে, এই যে আজকে গান্ধী মূর্তির পাদদেশ থেকে উনি একটা নন্দীগ্রামের হুইল চেয়ারে বসে, বড়
একটা মিথ্যে দিয়ে আজকে এই মিছিলটা শুরু হলো, গান্ধী মূর্তি পদদেশ থেকে একটা মিথ্যে দিয়ে শুরু হলো। একটা দুর্ঘটনাতে পা লেগেছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা সবাই চাই উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। এই সময় সবার জন্য ক্রুশিয়াল টাইম। আমরাও যেমন চাই না যে আমাদের কোনো নেতা আহত হোক। এটা আলাদা কথা যে আমাদের প্ল্যান করে, ইনক্লুডিং মি, আমরা সবাই আহত হয়েছি, আমাদের গাড়ি কতবার ভেঙেছে, আক্রান্ত হয়েছি, কীভাবে হয়েছি সবাই জানে। কিন্তু একটা সিম্পল দুর্ঘটনাকে এইভাবে মেলোড্রামাটিক একটা পলিটিক্যাল কালার দেওয়া, এটা মমতা ব্যানার্জি পারেন। এবং এটা ছোটো থেকে দেখিয়ে এসছি। এইখানে ময়দানেতে ফাঁসির দড়ি ঝুলতো, উনি যে কোনো মুহূর্তে নাকি ফাঁসি বিয়ে হয়ে যাবেন, উনি শি ইজ গোইং টু কমিট সুইসাইড। সে অনেক সব দেখেছি ছোটো, তখন তো পলিটিক্সে ছিলাম না। কাজেই এরকম করলে আমার মনে হয় যে হয়তো ডাক্তার বলেছেন 7 দিন বিশ্রাম নিতে খাটে, এখন উনি বেড রেস্ট করতে চান না, উনি হুইল চেয়ারে বেরোলেন, খুব ভালো কথা। সেরকমই তো উনি ফায়ারি নেত্রী, সবাই জানে, আমরা সেটাকে স্বীকারও করি। কিন্তু আমি ভাঙা পা নিয়ে, পা যা বোঝা গেল তাতে পা ভাঙিনি, প্লাস্টার লাগানো হলো, তার 2 দিন বাদে প্লাস্টার নেই, ক্রেপ ব্যান্ডেজ। তো একটা স্প্রেন হতে পারে, লিগামেন্টে চোট লাগতে পারে। তারপরে ভাঙা পা নিয়ে আমি পুরো ক্যাম্পেন করে দেবো, দরকারই তো নেই, বেড রেস্ট তো 7 দিনের রে বাবা, তো 7 দিন আমি ক্যাম্পেন করব। সারা ক্যাম্পেনটা আমি এই যে ডেসপারেশন, সিম্পেথি আদায় করার, এটাই তো লুজার মাইন্ডসেট। আমি এটা করবো কেন? আমি যদি খেলা হবে বলছি, তা লেটস প্লে দ্য গেম প্রপারলি। ওয়াই টু টেক অ্যান অ্যাডভান্টেজ, ওয়াই টু ক্রাই ফ্রম বিফোর অ্যান্ড দ্যাট আই এম ইনজুর্ড? আমি সেনাপতি, আমি যুদ্ধ থেকে পালাবো না। যুদ্ধ থেকে আমি পালাবো না। আমি পালিয়ে গেছেন তো উনি। যদি পালিয়ে না যান তাহলে টস করার আগেই কয়েনটা ব্যাঁকা, এটা বলবো কেন? আমার তো দরকারই নেই, আমি তো টস করে খেলবো। একটা ব্যাপারে একটা খুব অন্তহীন কৌতূহল আছে যে তোমার সঙ্গে অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জির রিলেশনশিপটা কী? কারণ আমরা দেখেছি ভিক্টোরিয়াতে ওই রকম একটা অগ্নিগর্ভ দিনেও মমতা ব্যানার্জি আর বাবুল সুপ্রিয় আলাদা কথা বলছেন, ভিক্টোরিয়াতে ভেতরে বসেও আলাদা কথা বলছেন, আবার বাইরে বাবুল সুপ্রিয় স্টেটমেন্ট দিচ্ছেন। অ্যাকচুয়াল রিলেশনশিপটা কি? এইটাই তো হওয়া উচিত আমার মনে হয়। উনিও কনস্টিটিউশনালি ইলেক্টেড, কনস্টিটিউশনাল পজিশনে বসা একজন কী বলবো, একজন স্টলওয়ার্ট রাজনীতিবিদ। এবং আমি যতই জুনিয়র হই না কেন, আমি কনস্টিটিউশনালি একটা এমপি হই, যাই হোক, মন্ত্রী হই, একটা কনস্টিটিউশনাল পজিশন। উই হ্যাভ বোথ টেকেন আ ওথ by the constitution. It's a federal structure. We are not supposed to fight with each other when we are in our official capacity. That is what corporate federalism is all about. রাজনীতির লড়াই করার জন্য তো সারা পশ্চিমবঙ্গ পড়ে, সারা পৃথিবী পড়ে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় হাজার স্কোয়ার ফিট, বর্গফুট জায়গা আপনি লিখুন না, যত পারবেন ফেসবুকে, মিম বানান না, কে বারণ করেছে? ওইটাই তো ব্যাপার। উনি জিজ্ঞেস করছিলেন কী ইনস্ট্রুমেন্ট বাজছিল, কে কোনটা বাজাচ্ছিল, আমি ইনস্ট্রুমেন্টগুলোর নাম বলছিলাম, অ্যাকর্ডিয়ান, ক্ল্যাভিনোভা, নানা রকম জিনিস আমি নাম বলছিলাম। ওটাই তো ব্যাপার। ওখানে তো ওই সৌজন্যটা বজায় রাখাটাই তো ইম্পর্টেন্ট। এবং সেই জন্যই তো ওনার জয় শ্রীরাম শুনে ওই রকমভাবে রেগে যাওয়াটাকে আমরা খুব আনকুত বলে মনে করেছি। বিকজ আমার মনে হয়েছে যে আমাকে যদি কেউ আলাকুমে সেলাম বলে, সেলামে আলাকুম বলে, তা আমি আলাইকুম সেলাম। তুমিও তো খেলা হবে শুনে রেগে যাচ্ছ। খেলা হবে শুনে রেগে যাচ্ছ? একদমই রেগে যাচ্ছি না। আমাকে যারা খেলা হবে বলছে, আমি তাদের বলছি ভাই নিশ্চয়ই খেলা হবে, কিন্তু তুমি যেটা খেলছো সেটা খেলবো কিনা আমি জানি না। আমি তো তাকে তাড়া করছি না গাড়ি থেকে নেবে, আমি তাকে বলছি না এই ব্যাটাকে ধর, এটা তো মুখ্যমন্ত্রীর থেকে এক্সপেক্ট করা যায় না। এটাই তো আমি বলছি, সম্পর্ক কনস্টিটিউশনালি কেন খারাপ হবে? সেটা তো আমরা যদি ফেডারেল স্ট্রাকচারে একটা ট্রেন একটা পার্টিকুলার ডিরেকশনে যাচ্ছে, কনস্টিটিউশন বলে দিচ্ছে তাতে 3টে বার্থ থাকবে। অল দোজ ট্রেনটা এগোচ্ছে আর একটা বার্থ এগিয়ে যাচ্ছে, আরেকটা বার্থ বলছে আমি তোমার সঙ্গে যাবো না, ট্রেনটা ভেঙে যাবে তো, ওরকম তো হতে পারে না। কিন্তু এই সৌজন্যের সম্পর্কটা কি অরূপ বিশ্বাস আর বাবুল সুপ্রিয়র মধ্যেও আছে? সৌজন্যের সম্পর্ক না, এই মুহূর্তে নেই। তার কারণ হচ্ছে উনি আসানসোলে, আমি কয়লা নিয়ে এতদিন ধরে লড়ছি, আমি 2016-তে পীযূষ গোয়েল তৎকালীন কয়লামন্ত্রীকে নিয়ে এসেছিলাম। আমি দেখিয়েছিলাম কীভাবে অর্গানাইজড ওয়েতে একটা প্যারালাল ইকোনমি চলছে, কীভাবে কোটি কোটি টাকা কারা কোথায় পৌঁছে দিচ্ছে, কার মাধ্যমে যাচ্ছে, কোত্থেকে যাচ্ছে, দেশের সম্পদ চুরি হচ্ছে। আমি তো নাম করে বলে দিয়েছিলাম, এত ভাইপোর কাছ থেকে এত মানহানির আমার কাছে রয়েছে। উনি চান না যে ওনার নামটা করা হোক, কিন্তু যাই হোক, এত মানে একটা আলাদা সুটকেস রাখা আছে ভুয়ো কেসের জন্য, সেসব আসে আমার কাছে। আমি তো 2017 সালে সব নাম বলে দিয়েছিলাম। এমনকি ওনার লাইটার নোট, আমি যখন 93-তে অমিতাভ বচ্চনের ট্যুর করতে গেছিলাম, ফার্স্ট আমার ওয়ার্ল্ড ট্যুর,
কল্যাণী আনন্দির সঙ্গে, তখন কিশোর কুমারের গান আমি মঞ্চে গাইবার করে সুযোগ পেতাম না, তার কারণ সুদেশ বসে ছিলেন, আরও সব সিঙ্গাররা ছিলেন সিনিয়র। তো আমি একটা গান উনি বলতেন তুমি খুব ভালো করে এটা গাইবে, সেটা ছিল লা 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 লা, শুরু হতো লা 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 লা, এটা দিয়ে শুরু হচ্ছে। তারপরে গানটা হচ্ছে ও সাথী রে তেরে বিনা ভি ক্যা জিনা, तेरे बिना भी क्या जीना, फूलों में कलियों में सपनों की गलियों में, तेरे बिना कुछ कहीं ना, तेरे बिना भी क्या। এখন সবচেয়ে বড় কয়লা মাফিয়ার নাম হচ্ছে লালা। এবার আমি গান গাইবো যে তেরে বিনা ভি ক্যা জিনা ফুলো মে কালিও মে, আমি বলেছিলাম এই গানটা আমি আসানসোলে কোনোদিন গাইতে পারবো না। আমি একদম শুরুর দিকে বলছিলাম 2014 যখন সবে পলিটিক্সে এসেছি, ব্যাপারটার মধ্যে খানিকটা হিউমার দেখতে পাচ্ছি, তখন এটা বলেছিলাম আমি। তারপরে তো নাম টাম সব বলে দিয়েছি। তো উনি ভোটের সময় গিয়ে বলেছিলেন যে আসানসোলের সবচেয়ে বড় কয়লা মাফিয়া বাবুল সুপ্রিয়, সেটা আমার একদম পছন্দ হয়নি। এই কারণেই বিকজ তৃণমূলের প্রত্যেকটি নেতার জন্য কম পয়সায় আমি বহু শো করেছি। এই অরূপ বিশ্বাসী আমাকে ফোন করে অনেক শোতে নিয়ে গেছেন, হ্যাঁ, অ্যাজ আ সিঙ্গার। আপনার তোমার সঙ্গেও কত পার্টিতে একসাথে গল্প হয়েছে, তখন তো পলিটিক্সে আসার কোনো কথাবার্তাই ছিল না, কিন্তু তারপরেই পলিটিক্সে এসেছি বলে আই ক্যান বি হিজ অপোনেন্ট বাট ওয়াই এনিমি। আমার সমস্ত শো বন্ধ করে দেওয়া, যেখানে আমি শো করতে যাব সেখানে ক্লাবগুলোকে ভুন্ডুল করে দেওয়া, এগুলো দিস ইজ ডার্টি পলিটিক্স, দিস ইজ নট হোয়াট বেঙ্গল ইজ অল অ্যাবাউট। এটাই বলবো। ছোটোবেলায় একটা গল্প শুনেছিলাম, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে এটাই যে বিধানচন্দ্র রায় ভোটের দিনে দাঁড়িয়ে আছেন কংগ্রেস কার্যালয়ে এবং দেখছেন গলির মধ্যে দিয়ে একজন দৌড়ে যাচ্ছে, উনি দেখেন জ্যোতি বসু দৌড়ে যাচ্ছেন। তো ডেকে বললেন যে এই না, বিধানচন্দ্র রায় বোধহয়, ডেকে বললেন এই কোথায় যাচ্ছিস? বললো স্যার আপনাকে হারাতে হবে, বিয়েতে যেতে হচ্ছে, বুথে যেতে হচ্ছে। বললে না খাওয়া হয়েছে? বললো না। বললো জ্যোতিবাবু বললেন যে না। তো বললো খালি পেটে বিধানচন্দ্র রায়কে হারানো যায় না, দুটো খেয়ে নাও, তারপরে গিয়ে আমার বিরুদ্ধে যা বলার বলবে। তো এই কল্যাণ ব্যানার্জি বলুন বা অন্য যারা, তারা অনেক সময় আমি পথসভা করতে গিয়ে হয়তো একটা জায়গা দিয়ে যাচ্ছি, দেখেছি তারা বক্তৃতা দিচ্ছেন, আমি গাড়ি থেকে নেবে, আমার পার্লামেন্টের কলিগ, আমি গাড়ি থেকে নেবে স্টেজে গিয়ে বলেছি যে আমার এই জায়গাটা ক্রস করতে 15 মিনিট লাগবে, এই 10 মিনিট অন্তত আমাকে গালাগালি করো না, বিজেপিকে কিছু বলো না, আমি চলে গেলে তারপরে তুমি বলো। এইটুকুনি যদি না থাকে তাহলে পলিটিশিয়ানদের মানুষরা কেন মানুষ ভাববে আর কেনই বা তাদের কাছে আসতে চাইবে? তো কিন্তু সৌজন্যের সম্পর্ক কী করে থাকবে? আপনি একটা সম্পূর্ণ মিথ্যে কথা আপনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন, যেখানে আপনি জানেন এক্স্যাক্টলি টাকাটা কোথায় তোলা হয়, কে তোলে, কার মাধ্যমে, কোন গাড়িতে কার কাছে পৌঁছয়, আপনার থেকে বেটার কেউ জানে না। সেখানে আপনি ভোটের জন্য বলছেন যে বাবুল সুপ্রিয় আসানসোলের সবচেয়ে বড় কয়লা মাফিয়া। আই এম ডেফিনেটলি নট গোইং টু পার্ডন হিম। SMS এক্সচেঞ্জ হয় অরূপ বিশ্বাসের? না, একদমই হয় না, একদমই হয় না। যদি ওনার দপ্তরের ব্যাপারে কোনো মিটিং আমাকে করতে হয়, তাহলে সময়ের আগেই আমি হাজির হয়ে যাব, কারণ ওটা আমার কনস্টিটিউশনাল ডিউটি। বাট যদি সৌজন্যের খাতিরে আমার বাড়িতে 10 জন খাওয়া দাওয়ার আলোচনা হয়, উনিও আমাকে নেমন্তন্ন করবেন না, আমিও ওনাকে নেমন্তন্ন করবো না। লেটস নট বি হিপোক্রিটস ইন দ্যাট। টালিগঞ্জ ইন্ডাস্ট্রির উপর এই যে অরূপ বিশ্বাসের যে একটা কন্ট্রোল এবং টালিগঞ্জের মানুষের উপরে এই কন্ট্রোলটাকে পেরিয়ে জিততে হবে। এটাই তো অন্যায়। ওই কন্ট্রোল বাটনটা টিপবই না, কিবোর্ড থেকে ওটা হাটিয়ে দিতে হবে। কেন থাকবে? পিপল শুড প্রেস দ্য বাটন এন্টার, যাতে তারা ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারে। কন্ট্রোলটা তৈরি হয় তো একটা লেভেল অফ এক্সপার্টাইজ থেকে। কন্ট্রোল কোনো কিচ্ছু হয় না, রাজনৈতিক প্রভাব খাটিয়ে, হ্যাঁ, মাইওয়ে অর দি হাইওয়ে করে হুমকি দিয়ে সব জানি। টেকনিশিয়ানরা তো আমাকে তো এখনও আমি গান গাওয়া তো ছাড়িনি, কাজ করছি, শুটিং করছি, সবই করছি, মাঝে মাঝে করছি না তো তা নয়। সব গল্প শুনি, সব গল্প শুনি, কী হয় সব জানি। এবং সকাল থেকেও তো অনেক SMS পেয়েছি। ইট ইজ বিলো মাই ডিগনিটি বা আনএথিক্যাল ফর মি টু সে কি কারা আমাকে কি মেসেজ করেছে বা কারা আমাকে কি পাঠিয়েছে। বাট আমি তো সকাল থেকে দেখছি, কাজে আমি তো ফার্স্ট টাইম দেখছি, তো মোবাইলটা এখানে পড়ে আছে। তবে সোজা করছি না, কারণ আমি জানি না হয়তো ঘোরালে কার নাম দেখা যাবে, কিন্তু আমি তো সকাল থেকে দেখছি কি হচ্ছে। কাজেই স্বরূপবাবু যা করেছেন তাতে ওই সুরুচি সঙ্গ নাম দিয়ে কুরুচিকর কাজকর্ম করেছেন। ওনাকে হারানোটা আমার কনস্টিটিউশনাল দায়িত্বের মধ্যে পড়ে, আমি করে দেখাবো সেটা। মানে অ্যাকর্ডিং টু ইউ আর অলসো রিপ্রেজেন্টিং টালিগঞ্জ ইন্ডাস্ট্রি ইন ইউর ফাইট এগেইনস্ট অরূপ বিশ্বাস। সেটা আমি তো বলছি, টালিগঞ্জ একটা কনস্টিটিউয়েন্সি, তার মধ্যে অবভিয়াসলি টালিগঞ্জ মানে মুম্বাই মানে যেমন একটা বলিউড আমরা ধরে নিই, সেরকম টালিগঞ্জটাকেই রেফার করা হয় বেসিক্যালি। টলিউডটা তো একটা ধার করা শব্দ, টালিগঞ্জের স্টুডিও পাড়া এটাই বলা হয়। তো সেটা তার একটা অংশ, তো ওইটা তো আমার স্বভূমি, ওটা আমার স্বভূমি।
ওটাই আমার হোম গ্রাউন্ড। আমি থ্রু দেয়ারফর এভরিওয়ান ইজ আ কলিগ। তারা হয়তো রাজনৈতিক কালার তাদের ডিফারেন্ট হতে পারে, তারা নিজের নিজের কনস্টিটিউয়েন্সিতে যে দলকে রিপ্রেজেন্ট করে ভোটে দাঁড়িয়েছে তারা সেখানে গিয়ে নিজেদের জন্য বা তার পার্টির জন্য ক্যাম্পেন করতে পারে। বাট টালিগঞ্জে আমার মনে হয়, আমার বিশ্বাস যে তারা আমাকেই সাপোর্ট করবে, বিকজ কেউই খুশি নয়, টেকনিশিয়ানই হোক। আর বুঝতে হবে যে আর্টিস্টরা, প্রডিউসাররা, ডিরেক্টররা, ভালো সাকসেসফুল অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, এদের কাছে কিন্তু পুঁজি অনেক আছে, কিন্তু এরা এই আর্টটাকে ভালোবাসে বলেই প্রতি শুক্রবার এরা নিজেদেরকে একটা নতুন পরীক্ষায় বসায়, যেটাতে ফেল করবে না পাস করবে পৃথিবীর কেউ জানে না। কোনো ফর্মুলা নেই, কোনো সিলেবাস নেই, কোনো বই নেই যেটা পড়ে একটা কিছু অ্যাচিভ করা যায়, কিন্তু এটা ভালোবাসা থেকেই আসে। তো এদের ওপর কন্ট্রোল বাটন থাকবে কেন? এন্টার বাটন থাকবে, সো দ্যাট দে ক্যান এন্টার আ নিউ এরিয়া উইথ ওপেন মাইন্ড অ্যান্ড ব্রিথ ইন দ্যাট স্পেস। কন্ট্রোল বাটন থাকবে কেন? না, বাট শুধু তো কন্ট্রোল নয়, প্রচুর অরূপ এদের পাশে দাঁড়িয়ে অনেক সময় অনেক কিছু করেওছেন। আমরা দেখেছি বিভিন্ন শোক সভায় পাশে দাঁড়াতে, যখন তাকে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়, সেখানে বিজেপির কেউ পৌঁছয়নি সেভাবে। আপনাকে আপনি আপনি একটা রাজ্যের মন্ত্রী, আপনি ক্রীড়া দপ্তরের মন্ত্রী, আপনি সংস্কৃতি দপ্তরের মন্ত্রী, তো সেখানে একজন সৌমিত্র চ্যাটার্জির মধ্যে একজন স্টলওয়ার্ড মারা যাবেন আর আপনি থাকবেন না, উনি কি ইজ হি ডুইং এনি ফেভার? I don't think so. I think that it's his privilege that উনি পলিটিক্সের মাধ্যমে উনি মানে দিদির দেওয়া যে পদটা, অবভিয়াসলি উনি জিতে এসছেন, কিন্তু সেই জেতাটার মধ্যেও অনেক আগেরবার কীভাবে জিতেছিলেন সে সম্বন্ধে অনেক মানে অনেক ফোকলোর আছে। তো সো আই থিঙ্ক he was honored by the fact that he could take a lead role when it comes to সৌমিত্র চ্যাটার্জি। তো এটার মধ্যে অস্বাভাবিক কী আছে? সুচিত্রা সেন মারা গেছেন, হসপিটালে কে যাবে? অবভিয়াসলি সংস্কৃতি দপ্তরের মন্ত্রী যাবেন, তিনিই দেখভাল করবেন। তো এতে অস্বাভাবিক কিছু নেই, হি ইজ নট ডুইং এনিওয়ান আ ফেভার। কিন্তু তার বাইরে হোয়াট ডাজেন্ট মিট দ্য আই, যেটা সামনে ক্যামেরা নিয়ে যাবে না তুমি, সেখানে কি হচ্ছে সেটা হচ্ছে আসল ব্যাপার। ক্যামেরার সামনে আমি কি করছি ডাজেন্ট ম্যাটার। তো ক্যামেরার পিছনে অনেক অন্ধকার আছে, ডেফিনেটলি আছে। প্রদীপের নিচেই অরূপ বিশ্বাস নামের মধ্যে মানুষ বিশ্বাস খুঁজে পায় না, সেই আসল স্বরূপটা বার করতে হবে। অল পানস আর ইন্টেন্ডেড। ওকে, আমরা শেষ দিকে চলে এসেছি। বিজেপি এখন অবধি কেউ জানে না যে চিফ মিনিস্ট্রিয়াল ক্যান্ডিডেট কে। এখনো কেউ শিওর নয় যে 294টা সিটে ভালো লোক দেওয়ার মতো লোক বিজেপির আছে কিনা, কারণ সাংসদ। হ্যাঁ, ওটাই ডেমোক্রেসির বিউটি। কেন জানবে? আমাদের লক্ষ্য 200 পার। আমরা যখন আমাদের তৎকালীন অধ্যক্ষ অমিত শাহজি বলেছিলেন যে 22টা সিট আমরা জিতবো লোকসভায়, তখন কেউ বিশ্বাস করেছেন? তুমিও তো করনি, সবাই হেসেছিল। 4টে বা ম্যাক্সিমাম 4টে। আমি আসানসোলে হেরে যাচ্ছি, সেটা নিয়ে এমন বাজি ধরা হলো যে সেই রাজনীতিবিদগুলোর হাওড়া স্টেশনে টিয়া পাখি নিয়ে বসার কথা, তারাও এবারে ভোটে লড়ছে। যাই হোক, প্রশ্ন হচ্ছে যে এখন যখন উনি বলছেন 200 পার, তাহলে সেটা আমরা যে মানুষের ঢল আমাদের চারদিকে দেখছি, তাতে এটা বিশ্বাস না করার কোনো রিজন কিন্তু নেই। হ্যাঁ, মানে কেন বিশ্বাস করবো না, এর কোনো রিজন নেই। সে তো তৃণমূলের সভাতেও মানুষের ঢল। স্বতঃস্ফূর্ততা আর বাস ভরে লোক আনা, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আমাদের বাসে কারা উঠবে মোদিজির সভায় আসার জন্য, অমিত শাহের সভায় আসার জন্যে, বাসে কারা উঠবে কোনো ডিম ভাত খাওয়াতে হয় না। হ্যাঁ, এখানে মোদিজির সভাতে যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি, মানে যা ব্যবস্থা করা হয়েছিল তার থেকে অনেক বেশি মানুষ এসেছিল। তারা কষ্টও পেয়েছে, পুরো জল শেষ হয়ে গেছিলো গরমের মধ্যে, সব দেয়া যায়নি, পাউচ শেষ হয়ে গেছিলো, লুট হয়ে গেছিলো একদিকে, সবাই জল মানে খেতে চাইছিল। তো বাসে আমাদেরকে জোর করে ভয় দেখিয়ে লোক, তারা জানেই না, হাঁটছে। কত তৃণমূলের ইয়েতে আমরা দেখেছি হাঁটছে। কেন হাঁটছো ভাই? জানেই না। সিএ এনআরসি নিয়ে হাঁটছে, এই বলেছে কলকাতা দেখানো হবে, ভিক্টোরিয়া চিড়িয়াখানা দেখানো হবে, তারা চলে এসছে। স্বতঃস্ফূর্ততা ব্যাপারটা একজন আর্টিস্ট হিসেবে আমি মানুষের মুখে দেখতে পাই, এবং সেটাই কিন্তু আমাদের যারা সর্বভারতীয় নেতারা, তারা কিন্তু সেই স্বতঃস্ফূর্ততা দেখে। এই যে পরিবর্তন যাত্রা সারা বাংলা জুড়ে হলো, তাতে কী ধরনের উন্মাদনা ছিল সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। কাজে একটা বাস তো থাকে, কোনো গ্রাউন্ডে কোনো রিয়ালিটি চেক না থাকলে আপনার মানে তোমার সত্যি মনে হয় যে অমিত শাহর মতো একজন ব্যক্তিত্ব, সে বলতে পারে যে 200 পার? এটা বলতে পারে? মনে হয় কি এটা? আর ওপিনিয়ন পোল যেটা বেরোচ্ছে সেটা তাদের ওপিনিয়ন, দে আর মোস্ট ওয়েলকাম টু। তুমি যদি এখন ওপিনিয়ন পোল একটা করো, তাতে বলো বিজেপি 48 সিট আছে,
সেটাই তো তোমার অধিকার, দ্যাট ইজ হোয়াট মেক্স দিস এ ডেমোক্রেসি। তো খুব ভালো কথা, আমার তাদের কোনো আপত্তি নেই, কিন্তু বলবে তো মানুষ একটা 200 মিটার জায়গা, 100 মিটার জায়গার মধ্যে দুটো বিখ্যাত হোটেল এই বাইপাসের ধারে, তাতে 11টা মমতা ব্যানার্জির বাংলার মেয়েকেই চায়। আরে বাংলা সেই মেয়েগুলোদের চায় যারা বাংলায় শিক্ষা দীক্ষা অর্জন করেছে, বাংলায় স্কিল অর্জন করেছে, কিন্তু তারা কেউ ব্যাঙ্গালোরে, কেউ দিল্লিতে, কেউ বম্বেতে, কেউ হায়দ্রাবাদে চাকরি করছে, সেই মেয়েগুলোকে বাংলা ফেরত চায়। কিন্তু বাংলা যে মেয়েকে বিশ্বাস করে নিজেদের ভবিষ্যৎ তার হাতে তুলে দেওয়ার পরে প্রতারণার মানে সেই পরিবর্তন থেকে পরিত্রাণ চাইছে, সেই মেয়েকে বাংলা চায় না। আর চায় কি না সেটা আমি কেন 200 মিটারের মধ্যে 11টা হোর্ডিং লাগবো, সেটা মানুষ বলুক না। 2 তারিখের পর বাংলার মেয়েকে বেছে নিয়েছে বা বাংলা বিজেপিকে বেছে নিয়েছে, সেই হোর্ডিং লাগুক না। হ্যাঁ, বা তৃণমূলকে ভোট দিন, ভোট লাগুক না, বাংলার মেয়েকে চায়। এটা কী ধরনের স্লোগান হলো? এটা ওই পিআর এজেন্সি, একটা পলিটিক্যাল পার্টি যদি পিআর এজেন্সিতে বদলে যায়, পলিটিক্যালি ব্যাংকরাপ্ট হয়ে, তখন এই ধরনের হোর্ডিং হয়। তো এটা দেখে আমার এটাই মনে হচ্ছে, কিছুক্ষণ বাদে ফেসবুকে পোস্টও করবো, যেটা যে রেটারিক নয়, সত্যিই 100 মিটার জায়গার মধ্যে 11টা হোর্ডিং আছে, একটু বাদে আমি সেটা ফেসবুকে পোস্ট করবো। মিঠুন চক্রবর্তীকে নিয়ে অ্যাকচুয়ালি পার্টির কি ভাবনা? কারণ কালকে রাত্রে মিটিংয়ে তুমি ছিলে, অনেক রাত্রিরে, যেখানে পুরো ঠিক হলো। মিঠুন চক্রবর্তীকে কি প্রার্থী হিসেবে দেখা যাবে? সেটা আমি সত্যি বলতে পারবো না, যেটা আমার এখতিয়ারের মধ্যে নিয়ে আমি বলতে পারবো না। এখনও অবভিয়াসলি অনেকগুলো ফেজের প্রার্থী তালিকা প্রকাশ করা বাকি আছে। মিঠুনদা একজন আইকনিক বাঙালি। উনি বিজেপির যদি আমি বলছি, ধরুন যদি উনি, অনেকে জিজ্ঞেস করছেন উনি দাঁড়াবেন কিনা, ধরুন যদি নাও দাঁড়ান, তাহলে উনি যদি আমাদের জন্য প্রচার করেন, স্টার প্রচার করেন যারা, সেই হিসেবে যদি মিঠুনদা আমাদের সঙ্গে থাকেন, তাহলেও সেটা অবভিয়াসলি বাংলার মানুষের কাছে একটা বড় ব্যাপার ওনার থাকাটা। তো আমি ওটাকে সেভাবেই দেখব। উনি দাঁড়াচ্ছেন, টিকিট পাচ্ছেন বা টিকিট নিচ্ছেন কিনা, সেটা যাদের ডিসাইড করার, আলাকমান ডিসাইড করার, তারাই করবেন। সেটা আমিও পরে জানতে পারবো, সবাই তাই। হোয়াট মেক্স ইউ ফিল সো কনফিডেন্ট যে আমি টালিগঞ্জে জিতব? I love challenges and I am not willing to lose till I lose. তুমি যদি আমাকে সার্ভে রিপোর্ট দেখো, হাতে কি আছে আমি জানি না, যে সার্ভে রিপোর্ট দেখাও যে আমি হারছি, তাহলে আমার কাছে চ্যালেঞ্জ তোমাকে ভুল প্রমাণ করো, ওইটাই আমার, দ্যাট ইজ একটা ফিলোসফিক্যাল রিপ্লাই, বাট গ্রাউন্ড রিয়েলিটিতে কি? গ্রাউন্ড রিয়ালিটিতে নিশ্চয়ই এতদিন ধরে গ্রাউন্ড রিয়ালিটিতে সেন্স করেছি বলেই টালিগঞ্জ সম্বন্ধে আমি উৎসাহিত, টালিগঞ্জ সম্বন্ধে আমি উজ্জীবিত। নিশ্চয়ই গ্রাউন্ড রিয়ালিটিটা কী সেটা আমার বন্ধুরা, তারা তো কেউ পলিটিক্স করে না। আর ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, সাংবাদিকতা থেকে লোকে যদি পলিটিক্সে যেতে পারে, তো স্টারেরা পলিটিক্সে অসুবিধে কী আছে? আমি নিজেই এসেছি, তা আমি কেন অন্যের সম্বন্ধে খারাপ বলবো? কাজেই কেউ তৃণমূলেও যদি জয়েন করে থাকে, কোনো আপত্তি নেই, কোনো ব্যক্তিগত আক্রমণ করা উচিত না। আবার বলছি, তারা অপোনেন্ট হতে পারে, কিন্তু এনিমি নয়। তাদের মধ্যে অনেকেই আছেন যাদের বাড়িতে ওই 10 জনকে নেমন্তন্ন করলে তার বাড়িতেও আমায় করবে, আমিও তার বাড়িতে করব। তো তাতে কিছু এসে যায় না। কিন্তু কনফিডেন্সটা আসছে এই কারণে, বিকজ Tollygunj as a constituency has suffered because of these two brothers under the leadership of Mamata Banerjee, who has allowed this to happen. And Tollywood being an industry which kind of resides in that area, or builds its dream in that, it's known as Tollygunjer ekta ongsho. They have suffered a lot because breathing space, completely suffocated একটা অ্যাটমসফিয়ার, ব্রিদিং স্পেস বলে কিছু নেই, অ্যান্ড ইটস মাই ওয়ে অর দি হাইওয়ে। এবং যে সমস্ত মানুষগুলো নিজেদের জীবনের সমস্ত পুঁজি অন্য জায়গায় লাগিয়ে হয়তো কোটি কোটি টাকা কামাতে পারতো, তারা এই একটা মানুষকে আনন্দ দেওয়ার একটা বিজনেসে তাদের নিজেদেরকে প্রত্যেক শুক্রবার একটা পরীক্ষায় বসাচ্ছে। দে ডিজার্ভ মাচ বেটার দ্যান এ কন্ট্রোল বাটন। আই উড গিভ দেম আ এন্টার বাটন ইন প্লেস অফ দ্যাট। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। মানে আমি এতক্ষণ কথা শুনে মনে হলো যদি 25 মিনিটের আমরা কথা বলি, তো 21 মিনিট পলিটিশিয়ান বাবুল সুপ্রিয় কথা বলে, 2-3 মিনিট সিঙ্গার। পলিটিশিয়ান বাবুলের কি সিঙ্গার বাবুলের সঙ্গে কখনো কথা হয় বা দেখা হয়? সারাক্ষণই তো, আমি এক্ষুনি তুমি গান গাইতে পারো, তুমি দুটো গান তো আমি, তাহলে এই স্টেট অফ মাইন্ডে হোয়াট ইজ দ্য সং দ্যাট কামস টু ইওর মাইন্ড? সং নেই এখন, এটা পলিটিক্যাল, হোয়াট ইউ হিয়ার ইজ পলিটিক্যাল সোয়ান সং। আমি এর মধ্যে কোনো গান গাইবো না। আমি যেটা যখন অরূপ বিশ্বাসকে কোন গান ডেডিকেট করবো? কোনো গান গাইবই না ওনার জন্য, ওনার গান আমি বন্ধ করে দেবো। ওনার গান জন্য গাইবো কেন? হ্যাঁ, যদি উনি প্রফেশনালি সিনেমা করেন, আমাকে প্রফেশনালি গায়ক হিসেবে কখনো গাইতে হয়, তখন প্রফেশনালি। বা যদি সুরুচি সঙ্গ থিম সঙ্গে গাইতে হয়,
সুরুচি সঙ্গ থিম সং না, সুরুচি সঙ্গ থিম সং আমি গাইবো না, কারণ সুরুচি সঙ্গে যে কোটি কোটি টাকা খরচা হয়েছে ওই টাকাটা যদি 10 বছরে ওই টালিগঞ্জের মানুষের জন্য তার শিখিভাবে খরচা করা হতো, অনেক গরিব মানুষ উপকৃত হতো। কাজেই এরকম অপিউলেন্স দুর্গাপুজোতে বহু মানুষ কাজ পায়, কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই হোক, কিন্তু ওটার মধ্যে অনেক 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 গরিব মানুষের অনেক কি বলবো, অনেক পঞ্জি স্কিম, এটা ওটা অনেক কিছু জড়িয়ে আছে। ডিটেলে যেতে চাই না, আমার ক্যাম্পেইন শুরু হবে তখন। মনে হয় অরূপ বিশ্বাসের জন্য কোনো গান নয়, অরূপ বিশ্বাসের জন্য একটা কবিতা না, না কোনো কবিতাও না, না না, কিসের কবিতা? অরূপ বিশ্বাস এক্ষেত্রে আমার অপোনেন্ট। এখানে আমি মুকদ্দার কা সিকান্দারও বলবো না। মুকদ্দার কা সিকান্দার হচ্ছে যে ভাগ্যের জোরে জিতে যায়, এক্ষেত্রে কোনো মুকদ্দার, এটা রিয়েল লড়াই হবে এবং উনিও আমার বিরুদ্ধে বলবেন। আমি আশা করব যে যেহেতু উনি সংস্কৃতি মন্ত্রী, ওনার বয়ানগুলো সংস্কৃতির যে যেমন উনি উন্নয়নের সংজ্ঞা দিদি বদলে দিয়েছেন। উন্নয়ন মানে যে গুন্ডারা পাড়ার মোড়ে সাদা কাপড় দিয়ে দাঁড়িয়ে থাকে, পরিবর্তনের সংজ্ঞা বদলে দিয়েছেন। দিদি মানে এখন একটা ভয়ের ব্যাপার, দিদি মানে কি বলেছেন মানে একটা মজার ব্যাপার। হ্যাঁ, দিদি মানে যে এক্সট্রা ভালোবাসা, সেই সংজ্ঞাটা বদলে দিয়েছেন। এই বাংলা শব্দগুলোর আসল মানে ফিরে আসুক। সংস্কৃতি মন্ত্রীর কথাবার্তায় যেন অপসংস্কৃতির পরিচয় যাতে না থাকে, ব্যক্তিগত আক্রমণ যাতে না থাকে, সেটাই আমি আশা করব। আমি কখনোই বলবো না যে অরূপ বিশ্বাস করছেন কয়লার মাফিয়া, কারণ আমি জানি যে উনি কয়লার মাফিয়া নন, কিন্তু যে দলে সবচেয়ে বড় কয়লা মাফিয়ার টাকা এসে পৌঁছয় সেই দলের উনি মেম্বার, কিন্তু উনি ডাইরেক্টলি কয়লার সঙ্গে হয়তো যুক্ত নন। অন্য কিছু আমি কিছু বলছি না, কিন্তু সেই সংস্কৃতিটা ওনার থেকে আমি এক্সপেক্ট করি। যদি বলো তাহলে ওইটুকুনি আমার ওনার থেকে এক্সপেকটেশন। ফাইনালি লাস্ট প্রশ্ন, যে এই টালিগঞ্জের লড়াইটা যতটা না অরূপ বিশ্বাসের বিরুদ্ধে, টালিগঞ্জের সিটটা কি একটা হিউজ স্টেটমেন্টও নয়? বকলমে এটা কি মানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই? না, আমি সেটা বলতে রাজি নই। পুরো লড়াইটাই তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে, কারণ ববি হাকিম নিজেই বলেছেন যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কাজেই একটাই যদি পোস্ট হয় তাহলে অবভিয়াসলি সরকার ফিল্মে রামগোপাল ভার্মার একটা ডায়লগ ছিল যে সরকার কো মারনে সে কুছ নেই হতা হ্যায়, উসকি সোচ কো মারনা পড়েগা। তো এই যে ডক্ট্রিনটা তৃণমূল কংগ্রেস, এই ডক্ট্রিনটা, এই মা মাটি মানুষ বলে যে মানুষকে কি বলবো ঠকানোর শব্দটা, কিন্তু আমি আবার পলিটিক্যাল স্পিচে চলে যাচ্ছি। আমি সিঙ্গার বাবুলকে চাইছি। সিঙ্গেল বাবুল তো ভেতরে সুইচ আছে, লাল হলুদ গ্রিন সুইচ, যখন যেটা দরকার হয় সেটা অন করব। তো যদি অন হওয়ার মতো কিছু থাকতো হয়েও যেত। দুটো সত্তা একসাথে মিলে গেছে। আমার মনে হয় যে আমি একজন মানুষ হিসেবে, সাধারণ মানুষ, ভালো খারাপ সেটা মানে বিপক্ষ কি বলছে আমার কিছু এসে যায় না। আমি লড়বো, মন থেকে লড়বো। আমি খুব খুশি দল আমায় দায়িত্বটা দিয়েছে। আমি আসানসোলেও 7-0 করতে চাই, এখানেও আমি 8-0, এখানে 1-0 করতে চাই। ওটা আমার গোল, অ্যান্ড আই ওয়ান্ট টু এনজয় দ্য জার্নি। কিন্তু এরম নয় তো যে মানে একটা ওষুধের লিস্টে একটা প্রেশারের ওষুধ অ্যাড হলো, একটা স্ট্যাম্বলো কিংবা একটা অন্য কোনো টেলমা, এই যে টালিগঞ্জের জন্য। হ্যাঁ, ওগুলো আমি এমনিই খাই। আমার এমনিতেই ঘুমটা একটু কম হয়, একটু মাল্টিটাস্কিং করার, এই দেয়ালে যদি একটা কিছু হোল্ডার লাগালাম, সেটা লুজ হয়ে গেল, তাহলে আমার দামি টুল বক্স আছে, এইখানেই আছে দামি টুল বক্স আছে, হোম ডিপো থেকে, বাইরের আমেরিকা থেকে কিনে আনা, সেটা আমি নিজেই টাইট। আমি জাস্ট বলছি যে মানে টু একাউন্ট অরূপ বিশ্বাস ইন টালিগঞ্জ একটা টেলমা 40 অ্যাড হলো কিনা এরকম। না, ওইভাবে আমি ভাবি না। দেখুন, জীবন ওইরকমভাবে আমার মনে হয় চালানো যায় না। আমার হাতে ওটা জব ইন হ্যান্ড। আই রিয়েলি ওয়ান্ট টু পুট ইন মাই বেস্ট, and I want to enjoy the journey while I want very wholeheartedly to achieve the goal. That's very important to me. লোকে কি বললো, লোকে কি ভাবছে, অপোজিশন কি বললো, তারা যদি ব্যক্তিগত আক্রমণ করে, যেমন কয়লা মাফিয়া বলেছিল, আমার প্রচণ্ড খারাপ লেগেছিল। সৌগতবাবু আমার বাবা মাকে খুব চেনেন, খুব ভালো করে চেনেন সৌগত রায়, খুব ভালো আলাপ। আমার মা মারা যাওয়ার 1 সপ্তাহের মধ্যে টিভিতে ওনাকে বলতে শুনেছিলাম বাপকা বেটা হলে, খুব খারাপ লেগেছিল, ওনাকে বলেওছিলাম সেটা। উনি তখন কী বলেছিলেন সেটা আমি সেই প্রসঙ্গে আর যাচ্ছি না, কিন্তু মোট কথা সেটা হচ্ছে যে লড়াইটা হোক, কিন্তু সেই লড়াইটা সংস্কৃতি মন্ত্রী বনাম সিঙ্গারের লড়াই যেন হয়, তাই তো? সব ক্ষেত্রেই, এই ক্ষেত্রে নয় সংস্কৃতি মন্ত্রী ভার্সেস সিঙ্গার, সব ক্ষেত্রেই ওই বাচ্চার অ্যাডটায় ফিরে যাবো শেষ কথা হিসেবে, যে every Sunday I went with my father to the golf club. I saw that he had a lot of opponents, but he did not have an enemy.
সো আমার মনে হয় যে লড়াইয়ের শেষে একসাথে বসে এক কাপ কফি খাওয়ার অবস্থা ওনারা রাখেননি, সেই জন্য কফিটা এখন আর খাওয়া যাবে না। কিন্তু যদি রাখতেন, যেমন শুরুর দিকের বাবুল সুপ্রিয় তৃণমূলের স্টেজে মঞ্চে গিয়ে গান গেয়েছে, কারণ আমি মনে করি যে আসানসোলে আমি সাংসদ, আমি এমপি, সেখানে তৃণমূলের নিউ ইয়ার্সের সভা হচ্ছে, আমি তো ওখানকার সাংসদ, আমি সেই মঞ্চে যেতেই পারি। হ্যাঁ, সেখানে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে আমার বিরোধিতা করতে পারে, বাট আমি ওখানকার কনস্টিটিউশনাল এমপি, আমাকে কেন করবে? তো আমি গেছিলাম স্টেজে গেছিলাম। পরবর্তীকালে আমি মনে করেছিলাম যে বাতাবরণ না, অপাত্রে দান হচ্ছে, তো অপাত্রে দান আমি করতে রাজি নই। সেই জন্যে লড়াইয়ের পরে কফি খাওয়ার জায়গাটা নেই, নো প্রবলেম, হি ইজ নট গোইং টু ইনভাইট মি, আই এম নট গোইং টু ইনভাইট হিম আইদার। বাট লড়াইটা যেন নিয়ম মেনে হয়, সেখানে তৃণমূল যা করেছে 10 বছরে সেটা এবারে বেসিক্যালি হবে না। প্রত্যেকটি মানুষ ভোট দেবে, ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল ফোর্সেস উইল এনশিওর দ্য ডেমোক্রেসি ইজ রেস্টোর্ড ইন বেঙ্গল ইন দ্য নেম অফ at least enjoying the fundamental right to reach the booth and cast your own vote without any kind of control button being pressed. That's the goal. ওকে বাবুল, সংবাদ প্রতিদিন ডিজিটালের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা আপনাকে। গানটা ডিউ রইল। হ্যাঁ, নিশ্চয়ই, ওটা 2 তারিখে হবে, নিশ্চয়ই হবে। খেলা হবে, লড়াই হবে।